জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত রামবাই চরণের প্রথম খণ্ড থেকে নবম অধ্যায় শুরু করছি। 1345 বঙ্গসনে ফাল্গুন মাসে একদিন সন্ধ্যার সময় আমি ও ঠাকুর ভাই ফণীন্দ্র বুড়িগঙ্গার পাড়ে ভ্রমণ করিয়া ঢাকা সদরঘাট দিয়ে আসিবার সময় বাংলা বাজারের মোড়ে জেনারেল পোস্ট অফিসের সামনে মাধব মজুমদারকে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, ঠাকুরের কোনো খোঁজ খবর জানেন কি? মাধবদা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, ঠাকুর আমার বাসায় আছেন, তিনি খুব অসুস্থ, কাহারও নিকট বলিতে বারণ করিয়াছেন। ঠাকুর ভাই বলিলেন, এমতা অবস্থায় আমরা গিয়া ঠাকুরকে বিরক্ত করিতে চাহি না বলিয়া আমরা আমাদের গন্তব্য পথে চলিয়া আসিলাম। পরদিন ঠিক এই সময়ে ওই স্থানে মাধবদাকে দেখা গেল, যেন কাহারও প্রতীক্ষায় দাঁড়াইয়া আছেন। আমার নিকটবর্তী হইতেই তিনি বলিলেন, ঠাকুর তোমাদের ডাকিয়াছেন। আমরা তাহার সঙ্গে বাসায় যাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, শুনিয়া আসি আপনার শরীর খারাপ, কি হইয়াছে? পা দুখানি কাপড়ের পাড় দিয়া বাঁধিয়া রাখিয়াছেন, খুব ব্যথা করিতেছে বুঝি? ঠাকুর হু কিছুদিন যাবৎ ব্যথাটা খুব বাড়াবাড়ি করতে আছে। অদৃষ্টের ভোগ ভিজ্ঞা না গেলে ঋণ শোধ হইবে না। আমরা কাপড়ের পাড় খুলিয়া পা টিপিতে আরম্ভ করিলাম। কিছুক্ষণ পর ঠাকুর বলিলেন, বোধ হইতে আছে আজ রাতে আর আসব না। রাত্রি 9টায় আমরা উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বাসা নিচ্ছেন কোনখানে? বলিলাম, মিটারফোর্ড রোডে। ঠাকুর বললেন, বেশি দূরে নয়, 2 বেলায় আসবেন। তারপর হইতে প্রতিদিন সকাল 8টায় ও দুপুরে পর 3টায় ঠাকুরের নিকট যাইতাম এবং পদসেবা করিতাম। একদিন এক বোতল মারমাইট বিদেশি আচার লইয়া ঠাকুরকে দিলাম, তিনি কৃপা করিয়া গ্রহণ করিলেন। কিছু সময় পরে দেখি ঠাকুর জামায় গায়ে দিয়া বসিয়া আছেন। ঠাকুর বলিলেন, চলেন বুড়িগঙ্গার ধারে একটু ভ্রমণ করিয়া আসি। ঠাকুর ভাই কাপড়ের জুতা পায়ে পরাইয়া দিলে ঠাকুর রওনা হইলেন। আমরা পিছনে চলিলাম। বুড়িগঙ্গার তীরে যাইয়া পাকা রাস্তা দিয়া ধীরে ধীরে হাঁটিতে লাগিলেন। প্রায় মাইলখানেক যাইয়া পুনরায় বাসায় ফিরিয়া আসিলেন। এইভাবে ঠাকুরকে লইয়া আরও দিন 3 ভ্রমণ করিলাম। একদিন ভ্রমণকালে ঠাকুর বলিলেন, মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের আমলে এই শহরের নামকরণ করছিল জাহাঙ্গীরবাদ। ঢাকা শহর থাইকা প্রায় 200 মাইল পশ্চিমে জাহাঙ্গীরের প্রাসাদ ছিল, প্রমোদ উদ্যান ছিল, সৈন্য থাকবার কেল্লা ছিল। এই স্থানে বাস করার সময় জাহাঙ্গীরের এক কন্যা মৃত্যুমুখে পতিত হইল। এই স্থানেই কবর দেওয়া হয়েছিল। কালক্রমে সব নষ্ট হইয়াছে। ভগ্নাবশেষ ও কেল্লা ইত্যাদি এখনো দেখতে পাওয়া যায়। একদিন ভ্রমণ শেষে মাধবদার বাসায় যাইবার পর ঠাকুর ভাই বলিলেন, আমি আগামীকাল ভোরের ট্রেনে চলে যাব, ফণী থাকবে। ঠাকুর বলিলেন, আসেন গিয়া। ফণীবাবু ব্যবসাদার মানুষ, ব্যবসা নিয়ে থাকব, আমি একা পইরা থাকুন। আমরা হাসিয়া উঠিয়া প্রণাম করিয়া বিদায় লইলাম। আমি প্রতিদিন দ্বিপ্রহরে যাই, বিকাল 5টায় চলিয়া আসি। একদিন ঠাকুর 1 চামচ আচার মারমাইটটি আমার দিকে বাড়াইয়া ধরিলে আমি হাত পাতিয়া লইয়া মুখে দিলাম। আমি বিন্দুমাত্র স্বাদ পাই নাই। ঠাকুর বলিলেন, স্বাদের জন্য কিছু খাইতে নাই, স্বাদ আসক্তির বার্ধক্য, খাওয়ার জন্য খাইতে হয়। পরদিন যাইয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। আমি প্রবেশ করিতেই ঠাকুর হাঁটা শুরু করিলেন। আমি পিছনে চলিলাম। ঠাকুর বাংলা বাজারের মোড়ে আসিয়া আমাকে বলিলেন, সিদ্ধেশ্বরী মাতার বাড়িতে আমাগরে নিয়া গিয়া ওইখানে আধ ঘন্টা বিলম্ব কইরা আবার এইখানে ইনা দিব। এই জন্য ভাড়া কত নিব? একটা ঘোড়ার গাড়িওয়ালা সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন। আমি একজন গাড়িওয়ালাকে সঙ্গে দর
ঠিক করিয়া মিষ্টির দোকান হইতে কিছু পোড়া কিনিয়া ঠাকুরের নিকট পৌঁছাইলে ঠাকুর উঠিয়া বসিলেন। গাড়ি চলিল। হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এইটাতে কি আনছ? আমি উত্তরে বলিলাম, মায়ের ভোগের জন্য টাটকা প্যারা নিয়াছি। ঠাকুর বলিল, ভালো, দেবতার বাড়ি শুধু হাতে যাইতে নাই, সেইখানে যে দেবতা সেইখানে থাকিতে গেলে ওই দেবতাদের শ্রদ্ধা ভক্তি করা ভালো। আমি বললাম, যে কোনো দেবদেবী হন প্রণাম আমি করি, আমার গুরুমন্ত্র বইলে প্রণত হই, দেব বা দেবীর নাম গন্ধ উচ্চারণ করি না। ঠাকুর বলিলেন, এ একই কথা হইল। দেব দেবী বিভিন্ন আকারের প্রকারে ও বিভিন্ন নামের হইল মূলত এক। গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকবেন। যেহেতু দেবদেবী নাম ব্যতীত আর কিছুই নন, সব নাম এক ও অভিন্ন। এইরূপ আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি হইতে ৮ মাইল দূরে থাকিতে ঠাকুর বলিলেন, গাড়ি থামাইতে বলো। গাড়ি থামিল। ঠাকুর অবতরণ কইরা বলিলেন, মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইছ, সেই মন্ত্র দিয়া মারে প্রণাম করবা, পরে দর্শন কইরা ভোগ দিয়া ওইখানে আইসা দাঁড়াইবা। আমিও একটা কাজ সাইরা আসিয়া এইখানে দাঁড়াম। গাড়ি চলিতে শুরু করিল। ঠাকুর অন্যদিকে চলিল। গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছিলে গাড়োয়ানকে অপেক্ষা করিতে বলিয়া আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম। ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারীর হাতে দিলাম। প্রায় ২০ মিনিট পর পূজারী ভোগ নিবেদন কইরা আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম। গাড়ি চলিল। দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়াইয়া আছেন। এই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন। গাড়ি চলিল। আমি জিজ্ঞাসা করিলাম, মাতৃদত্ত প্রণামী মন্ত্র আমি পেয়েছি, তুমি কি করে জানো? ঠাকুর বলিলেন, আমি সব জানি, সব বুঝি, বলি না। তোমাগো বাড়ি সংলগ্ন উত্তর দিকে মায়ের বাড়ি আছে। মা ওই স্থানে আছেন। তোমার ১২ বৎসর বয়সে খেলাধুলার কইরা ভরপুর সন্ধ্যাবেলা মার বাড়ি উপর দিয়া বাড়ি ফিরিবার সময় মার ঘর থাইকা ওম ওম শব্দ শুইনা স্বল্প অন্ধকারে ঘরে প্রবেশ কইরা ঘরের পূর্ব দিকে বেড়ার সঙ্গে দণ্ডায়মান মার মাথায় আজানুলম্বিত ঘন কালো কৃষ্ণ চুল অবহৃত মার পৃষ্ঠদেশে দেখা তোমার ২ হাত দিয়া মারে জড়াইয়া ধরার জন্য উদ্বেগ করিতেই মার ঘোর রক্তবর্ণ বিশাল অক্ষিগোলকের প্রতি দৃষ্টি পড়ায় তুমি ভয়ে মাগো মাগো শব্দে চিৎকার কইরা বাহিরে গিয়া কিছু দূর গিয়া অজ্ঞান হইয়া পড়িয়াও যাও। চিৎকার শুনিয়া বাড়ির লোকেরা আইসা তোমারে অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় থাইকা মা সঙ্গে তুমি যেসব কথা বলিয়াছ, সেই সব কথাই শুইনা অভিভাবকেরা পরবর্তী অমাবস্যাতে মার পূজা দিয়েছিলেন। এখন মার সঙ্গে ঘুমের মধ্যে কথাবার্তা দেখা হয় না? উত্তরে না, এখন আর মাকে দেখাও যায় না, কথাও শোনা যায় না। কতদিন যাবৎ দেখাশোনা হয় না? তোমার নিকট হতে নাম নেবার পর থেকে। ঠাকুর বলিলেন, তাই নাকি? তবে আর ভাবনা কি? পুনরায় দেখবা? নিশ্চয়ই দেখবা। ইতিমধ্যে গাড়ি বাংলা বাজারের মোড়ে আসিয়া থামিল। আমরা নামিলাম। ঠাকুরকে মাধবদার বাসায় পৌঁছাইয়া দিয়া আমি বাসায় ফিরিয়া আসিলাম। ইতিমধ্যে ঠাকুরভাই ঢাকায় আসিয়াছেন। একদিন ঠাকুরভাই ও আমাকে সঙ্গে লইয়া বুড়িগঙ্গার ধারে ভ্রমণ ইতিমধ্যে ঠাকুরভাই ঢাকায় আসিয়াছেন। একদিন ঠাকুরভাই ও আমাকে সঙ্গে লইয়া বুড়িগঙ্গার ধারে ভ্রমণে ফিরিবার সময় ঠাকুরকে বলিলাম, এখানে কাজ শেষ হইয়াছে, এইবার আমাকে ফেনী নিয়া চলেন। ফেনী স্টেশনে নামুন না, তার আগে যে স্টেশন থাইকা সুবিধা সেইখান থাইকা মোটর গাড়ি কইরা নিয়া গেলে লোক জানাজানি হইব না। আমি কিছুদিন নিরিবিলিতে থাকিতে চাই, সেখানেও থাকতে দিব না, দেশান্তরে কইরা ছাড়ব। আমি বলিলাম, আমি আজ রাতে গাড়িতে চলে যাব, আপনারা আগামীকাল দ্বিপ্রহরে স্টেশনে রওনা হয়ে ফেনী পৌঁছবার পূর্বে রাত হইয়া যাইবে।
আমি কাল সন্ধ্যার পর গাড়ি নিয়ে সরস্বতী স্টেশনে আপনাকে নামিয়া বাড়ি নিয়ে যাব, তাহলে আর জানাজানি হইবে না। ঠাকুর উত্তম বলিলেন, উত্তম, সেই ব্যবস্থাই করেন। মাধবদার বাসায় ফিরিয়া আসিয়া ঠাকুর পঞ্জিকা দেখিয়া বলিলেন, 11:50 আগামীকাল যাত্রার সময়। মাধবদা বলিলেন, একবার যাবেন বললে তাকে কি আর রাখা যায় না? আসেনও নিজের ইচ্ছায়, যানও নিজের ইচ্ছায়, আপনারা নিয়ে যাবেন। আমরা বাসায় ফিরিয়া আসিলাম। এই রাত্রে 12টার ট্রেনে আমি বাড়ি রওনায় হই। তার পরদিন 28শে বৈশাখ সন্ধ্যা 6:50 আমি গাড়ি লইয়া সরস্বতী স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকি। 7টায় ট্রেন পৌঁছালে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করিল। এই বৃষ্টির মধ্যে ঠাকুরকে লইয়া মোটর গাড়ি ধরাইয়া চারিদিকে পর্দা ফেলিয়া দিতে মোটর গাড়ি চলিল। মধ্যপথে প্রবল তুফান বৃষ্টির দাপট ভিজিয়া বাড়িতে উপস্থিত হইলাম। সঙ্গে সঙ্গে কালবৈশাখীর খেলাও বন্ধ হইল। রাত্রি 10টায় শয়ন দেওয়ার সময় ঠাকুর আদেশ দিলেন, আমি এখানে আছি, কাহাকেও জানাবেন না, আসতেও দিবেন না। আমি নিরিবিলিতে বিশ্রাম নিম। পরদিন হইতে সদর গেটের ভিতর দিক থেকে দিবারাত্র বন্ধ থাকে। পিছনের দরজা দিয়ে আমরা যাতায়াত করি। লোকে আসিয়া জিজ্ঞাসা করিলে আমরা উত্তর দিই, না, ঠাকুর এখানে নাই। ক্ষুণ্ণ মনে লোকে ফিরিয়া যাইত। প্রমথবাবু মধুরা নবদ্বীপ দাকে সত্য কথা জানাইয়াছি, তাহারা আসিতেন না। এইভাবে ঠাকুরকে নির্জনে রাখিয়া 1 সপ্তাহ পরে বরদা ও বরদির উপর ঠাকুরের সেবার ভার ন্যস্ত কইরা আমিও ঠাকুরপাই নিজ নিজ কাজে বাহির যাওয়ার জন্য উদ্দেশ্যে ঠাকুরের নিকট যাইয়া শ্রীপদে প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে ফিরিয়া আসিবেন? আমরা জানাইলাম, 15-20 দিন পর আসিব। এর পরবর্তী অংশটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকে, যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড ফলো করবেন। জয় রাম।